নমস্কার দেশবাসী, চলুন এগিয়ে যাই আজকের আপডেটগুলোর দিকে। প্রথম আপডেট রয়েছে ভারত ও চীনকে নিয়ে। আমরা আপনাদের আগেও বলেছিলাম গত মাসে মার্চে চীনের সরকার 5 বার অরুণাচল প্রদেশকে নিজের টেরিটরি বলেছিল। এসব কিছুর পর চায়নার মিনিস্ট্রি অফ সিভিল অ্যাফেয়ার্স অরুণাচল প্রদেশের ভেতরে 30টা গ্রামের এবং টাউনের চাইনিজ ভাষাতে জিওগ্রাফিক্যাল নামের একটা লিস্ট রিলিজ করেছিল আর বলেছিল ভারতে এই সমস্ত গ্রাম এবং শহর যেই নামে পরিচিত সেগুলো সব ভুল নাম। যেই 30টা নামের লিস্ট তারা রিলিজ করেছে সেগুলোই নাকি আসল নাম। এখন এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় আগের দিন চীনকে উপযুক্ত জবাব দিয়ে বোল্ডলি একটা স্টেটমেন্ট রিলিজ করেছে। জয়শঙ্কর স্যার চীনের এই কার্যকলাপ নিয়ে বলেছেন, যদি আজকে আমরা আপনাদের ঘরের নাম চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো অন্য কোনো নাম রেখে দিই তাহলে কি আপনার ঘর আমার হয়ে যাবে? অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। চীনের নাম পরিবর্তন করায় আমাদের কোনো যায় আসে না। আমাদের আর্মিরা ওখানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ডিপ্লয়েড রয়েছে আর তারা ভালো মতো জানে তাদের কি কাজ করতে হবে। সত্যি আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যারের কোনো তুলনাই হয় না। পরবর্তী আপডেট রয়েছে ভারতের ডিফেন্স সেক্টর নিয়ে। 31শে মার্চের দিন আগের ফাইন্যান্সিয়াল ইয়ার অফিসিয়ালি শেষ হয়েছে এবং এখন সমস্ত সরকারি এজেন্সিজ এক এক করে বার্ষিক ডেটা রিলিজ করবে। একটা এমনই ডেটা আগের দিন সামনে বেরিয়ে এসছে যা ভারতের ডিফেন্স এক্সপোর্ট রিলেটেড, যা অনুযায়ী 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারত 21,083 কোটি টাকার হাতিয়ার, অ্যামিউনিশন এবং ডিফেন্স এক্সপোর্ট করেছে এবং তার আগের ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23-এ 15,920 কোটি টাকার হাতিয়ার এক্সপোর্ট করা হয়েছিল। মানে এক বছরের মধ্যেই 32%-এর বিশাল লম্বা জাম্প দেখতে পাওয়া গেছে। ভারত সরকারের টার্গেট রয়েছে 2028-29-এর মধ্যে আগামী 5 বছরে ভারতের ডিফেন্স এক্সপোর্টকে 21,000 কোটি টাকা থেকে 50,000 কোটি টাকায় নিয়ে যাওয়া। গত বছর ভারতের যে ডিফেন্স এক্সপোর্ট ছিল তাতে 60% প্রাইভেট সেক্টরের শেয়ার ছিল, যেখানে 40% পাবলিক সেক্টরের সরকারি কোম্পানির, যা পরিষ্কার দেখিয়ে দেয় ডিফেন্স সেক্টরকে প্রাইভেট কোম্পানির জন্য খোলা ভারত সরকারের ভীষণই পজিটিভ স্টেপ ছিল। পরবর্তী আপডেট রয়েছে গুয়ানা এবং ভারতকে নিয়ে। সবার প্রথমে আপনারা ম্যাপে দেখুন গুয়ানা ওয়ার্ল্ড ম্যাপে কোথায় অবস্থিত রয়েছে। আমেরিকার ঠিক নিচে সাউথ আমেরিকা কন্টিনেন্টের টপে রয়েছে গুয়ানা। এটা একটা ছোট্ট দেশ। সদ্যই ভারত গুয়ানার থেকে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস পারচেস করা শুরু করেছে, যার পর দুই দেশ খুবই কাছাকাছি চলে এসছে। এতটাই কাছাকাছি যে এখন দুই দেশের মাঝে ডিফেন্স টাইসও মজবুত হচ্ছে আর ভারত নিজের হাতিয়ার হাজার হাজার কিলোমিটার দূরে থাকা এই ছোট্ট দেশকে বিক্রি করা শুরু করে দিয়েছে। আসলে আগের দিন ভারত গুয়ানাকে দুটো ডর্নিয়ার 228 প্লেন ডেলিভার করে দিয়েছে, যেগুলোকে ইন্ডিয়ান এয়ারফোর্সের দুটো C-17 গ্লোবমাস্টার মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে লোড করে গুয়ানা অবধি পৌঁছানো হয়। ডর্নিয়ার এয়ারক্রাফট এই সময় ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান কোস্ট গার্ডও ব্যবহার করছে। অবশ্য দেখা হলে একটা স্ট্র্যাটেজির দরুন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড দ্বারা ম্যানুফ্যাকচার্ড এই ডর্নিয়ার এয়ারক্রাফট ভারত গুয়ানাকে লাইন অফ ক্রেডিট মানে একভাবে লোন করিয়ে দিয়েছে। এখন এই সময়ে ভারত গ্লোবাল ডিফেন্স মার্কেটে একজন নতুন প্লেয়ার। সেক্ষেত্রে সামনে থাকা দেশকে হাতিয়ার বিক্রি করার জন্য নিজেদের অফারকে আকর্ষণীয় করতে হয়। প্ল্যান এটা রয়েছে কিছু বছর পর যখন এই দেশ আমাদের হাতিয়ারগুলোকে ভালো মতো ব্যবহার করে ফেলবে তখন তারা নিজেরাই আমাদের হাতিয়ারের বড় বড় অর্ডার দেবে। ওই সময়ে ভারতের সরকারকে তাদের লাইন অফ ক্রেডিট বা লোনও অফার করতে হবে না। নেক্সট আপডেট রয়েছে বিদেশে থাকা ভারতীয় অরিজিনের মানুষদের নিয়ে। আসলে ভারত থেকে প্রতি বছর লাখো সংখ্যায় মানুষ পড়াশোনা এবং কর্মসূত্রে বিদেশে যায়। ওখানে কাজ করার পর তারা ভারতে তাদের পরিবারকে জমানো টাকা পাঠায়, যেটাকে বলা হয় রেমিটেন্সেস। এই রেমিটেন্সকে নিয়ে আরবিআই গত বছর একটা ডেটা রিলিজ করেছে, যা অনুযায়ী 2023-24
ফাইন্যান্সিয়াল ইয়ারের তৃতীয় কোয়ার্টার মানে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসে ভারতে মোট $29 বিলিয়ন রেমিটেন্সেস এসছে। সবচাইতে বেশি রেমিটেন্সেস এসছে আমেরিকা থেকে, তারপর ইউনাইটেড কিংডম এবং তারপর রয়েছে সিঙ্গাপুর। একটা সময় এমনও ছিল যখন ভারতের রেমিটেন্সেসের হিউজ প্রপোর্শন মিডল ইস্ট আর আরব দেশ থেকে আসতো, কিন্তু এখন ভারতের টোটাল রেমিটেন্সে মিডল ইস্টের আরব দেশের শেয়ার অনবরত কমছে, যেটা বুঝিয়ে দিচ্ছে এখন ভারতের মানুষরা মিডল ইস্টে লেবারের কাজ করতে কম যাচ্ছে। বেশিরভাগ ভারতীয় এখন আমেরিকা, ইউকে এবং ইউরোপের অন্যান্য পশ্চিমী দেশগুলোতে গিয়ে ওখানে হোয়াইট কলার জব করছে। নেক্সট আপডেট রয়েছে জম্মু কাশ্মীর থেকে। আসলে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেখানে অনেক জায়গাতে এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপ বানানো হয়েছে, যাতে পাকিস্তান এবং চীনের সাথে যুদ্ধকালীন সিচুয়েশনে এই এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপের ব্যবহার করা যায়। প্রয়োজন পড়লে সেগুলোতে ফাইটার জেট বা মিলিটারি হেলিকপ্টার ল্যান্ড করানো যায়। ন্যাশনাল হাইওয়েজ বা এক্সপ্রেস ওয়ের ওপর বানানো এই ধরনের ল্যান্ডিং স্ট্রিপের ওপর ফাইটার জেট বা হেলিকপ্টারকে ল্যান্ড করানো ভীষণই কঠিন কাজ হয়। এর জন্য আগে থেকেই এর প্রপার প্র্যাকটিস করা হয়। এখন জম্মু কাশ্মীর থেকে খবর বেরিয়ে আসছে ইন্ডিয়ান এয়ারফোর্স কিছু ঘন্টা আগে রাতের অন্ধকারে এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপের ওপর ফাইটার জেটকে ল্যান্ড করাতে এবং টেক অফ করার প্রপার ড্রিলস করেছে। সাউথ কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টে জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের ওপর বিজবিহারাতে 3.5 কিলোমিটারের একটা এয়ার স্ট্রিপ বানানো হয়েছে। এই এমার্জেন্সি এয়ার স্ট্রিপের ওপর গত রাতে ইন্ডিয়ান এয়ারফোর্স নিজের সুখোই ফাইটার জেট, চিনুক হেলিকপ্টার ও MI-17 হেলিকপ্টারকে ল্যান্ড এবং টেক অফ করায়, মানে সেনারা ল্যান্ডিং এবং টেক অফের প্র্যাকটিস করেছে। প্র্যাকটিসের জন্য এই ধরনের ড্রিল কিছু সময়ের পর অনবরত হতে থাকে। আর খবর রয়েছে এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপের ওপর প্র্যাকটিস করার আগে ইন্ডিয়ান আর্মি এরিয়াকে আগে থেকেই স্যানিটাইজ করে ফেলেছিল এবং ট্রাফিককে অনেক আগেই ডাইভার্ট করে দেওয়া হয়েছিল। অনেক কিলোমিটার আগেই রাস্তা আটকে দেওয়া হয়েছিল। পরবর্তী আপডেট রয়েছে আমেরিকা থেকে। রিসেন্টলি আমেরিকার বাল্টিমোরে একটা জাহাজ ব্রিজকে ধাক্কা মেরে ব্রিজটাকে ভেঙে দিয়েছিল। ওই জাহাজে 22 জন ভারতীয় ক্রু মেম্বার ছিল। এখন যেটা শোনা যাচ্ছে ওই জাহাজটা গত 1 সপ্তাহ ধরে ওই লোকেশনেই দাঁড়িয়ে আছে। যেই ভারতীয় ক্রু মেম্বাররা রয়েছে তাদেরকে বাল্টিমোরের লোকাল অথরিটিজ জাহাজের বাইরে যাওয়ার পারমিশন দেয়নি। এই সমস্ত ভারতীয়রা গত 1 সপ্তাহ ধরে ওই জাহাজের ভেতরেই রয়েছে। এরই সাথে খবর এটাও রয়েছে একজন ভারতীয়র মাইনর ইনজুরি হয়েছিল, সেক্ষেত্রে তাকেও ব্যান্ডেজ লাগানোর পর পুনরায় জাহাজে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট বেরিয়ে আসছে ব্রিজের যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো সরাতে কয়েক সপ্তাহ লাগতে পারে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে ততক্ষণ সমস্ত ভারতীয় ক্রু মেম্বার ওই জাহাজের ভেতরেই থাকবে। পরবর্তী আপডেট রয়েছে অ্যাপেল ইন্ডিয়া কোম্পানিকে নিয়ে। অ্যাপেল কোম্পানি ভারতে সবে 3 বছর আগে নিজের আইফোনকে ম্যানুফ্যাকচার করা শুরু করেছিল, কিন্তু এত কম সময়ের মধ্যেই অ্যাপেল কোম্পানি ভারতের সবচেয়ে বেশি এমপ্লয়িজ সম্পন্ন কোম্পানির মধ্যে একটা হয়ে উঠেছে। দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের ভারতে 1,50,000 এমপ্লয়ি রয়েছে যারা সরাসরি কোম্পানির সাথে মিলে কাজ করছে, যেখানে অ্যাপেলের ইন্ডিয়া উইং ভারতের 3 লাখ মানুষকে ইনডিরেক্টলি রোজগার দেয়। 1,50,000 সরাসরি এবং 3 লাখ ইনডিরেক্টলি, মানে টোটাল 4,50,000 মানুষ ভারতে অ্যাপেল কোম্পানির সাথে যুক্ত হয়ে গেছে। আর সেটা আবার মাত্র 3 বছরের মধ্যেই। অবশ্য আপনারা কে কোন কোম্পানির ফোন ব্যবহার করেন কমেন্টে জানান, দেখি কোন কোম্পানির মোবাইলের ইউজার সবচেয়ে বেশি। পরবর্তী আপডেট রয়েছে রাশিয়া এবং ইরানকে নিয়ে। রিসেন্টলি রাশিয়াতে কনসার্ট হলের ওপর যে কট্টরপন্থী ইসলামিস্ট জঙ্গিরা হামলা করেছিল তাদেরকে নিয়ে খবর বেরিয়ে আসছে ইরানের ইন্টেলিজেন্স এজেন্সি এই হামলার আন্দাজ আগে থেকেই করতে পেরেছিল। ইরানে এই হামলা নিয়ে রাশিয়াকে ওয়ার্নিংও দিয়েছিল। এর আগে বলা হচ্ছিল আমেরিকাও ইন্টেলিজেন্স পেয়েছিল, আর আমেরিকাও রাশিয়াকে এই হামলার
ওয়ার্নিং আগে থেকেই দিয়ে দিয়েছিল, কিন্তু দুটো দেশের ওয়ার্নিং সত্ত্বেও রাশিয়া এই হামলাকে আটকাতে ব্যর্থ হয়। রাশিয়া ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই হামলা থেকে শিক্ষা নিয়েছে। খবর রয়েছে রাশিয়ার মতো সেম হামলা ফ্রান্সে কোনো চার্চের ওপর হতে পারে। এই ধরনের ইন্টেলিজেন্স ফ্রান্সের সরকার পেয়েছিল, যার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এখন ফ্রান্সের ভেতরে ওখানে পাবলিক প্লেসের সাথে সাথে দেশের 4530টা চার্চকে ফুল সিকিউরিটি প্রোভাইড করে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের টিমকে মোতায়েন করে দিয়েছে। আরেকটা আপডেট রয়েছে ইসরায়েল এবং হামাসের যুদ্ধকে নিয়ে। আপনারা অনেকবার শুনেছেন গাজাতে ইসরায়েলের কার্যকলাপের দরুন এখনো অবধি 33,000 মানুষের প্রাণ গেছে, কিন্তু এই ডেটা এখনো সামনে বেরিয়ে আসেনি যে ইসরায়েল ডিফেন্স ফোর্সের কত ক্যাজুয়ালিটিস হয়েছে। কারণ 7ই অক্টোবরের পর থেকেই ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এখনো অবধি গ্রাউন্ডে ওখানে প্রচন্ড ইন্টেন্স অপারেশন করছে। অন্তত প্রায় 6 মাস হয়ে গেছে। আগের দিন এই সম্পর্কিত অফিসিয়াল একটা ডেটা সামনে এসছে। সোমবার ইসরায়েল মিলিটারি বলেছে 7ই অক্টোবরের পর থেকে এখনো অবধি ভিন্ন ভিন্ন মিলিটারি অপারেশনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের 600 সেনার প্রাণ গেছে, মানে ইসরায়েলের 600 জন সেনা শহীদ হয়েছে। আজকে লাস্ট আপডেট রয়েছে পাকিস্তানকে নিয়ে। হয়তো আপনারা অনেকবার শুনেছেন ভারতের জিডিপি এই কোয়ার্টারে এত % বেড়েছে, বা ভারতে আগের কোয়ার্টারে এত বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এসছে। একটা পার্টিকুলার কোয়ার্টারে ভারত এত এক্সপোর্ট করেছে, বা আমরা একটা কোয়ার্টারে এতটা গ্রো করেছি। কিন্তু 2024 সালের প্রথম কোয়ার্টারকে নিয়ে পাকিস্তান থেকে একটা অদ্ভুত ডেটা সামনে বেরিয়ে এসছে। বছরের প্রথম কোয়ার্টার মানে বছরের প্রথম 3 মাসে, যার মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ আসে, আগের দিন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ নামের একটা থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তানকে নিয়ে একটা ডেটা রিলিজ করেছে, যেখানে তারা বলে 2024 সালের প্রথম কোয়ার্টার মানে প্রথম ত্রৈমাসিকে পাকিস্তানে মোট 245টা জঙ্গি হামলা হয়েছে, যার জন্য 432 জন মানুষের প্রাণ গেছে, যেখানে 370 জন গুরুতর আহত হয়েছে। 86% অ্যাটাক আফগানিস্তানের সাথে থাকা বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া রিজিয়নে হয়েছে, যেখানে বালুচ লিবারেশন আর্মি এবং টিটিপির স্ট্রং হোল্ড রয়েছে। এই কথাটা কিন্তু একদম মিলে যাচ্ছে। ভারতকে ছোবল মারানোর জন্য যেই সাপ পাকিস্তান পুষেছিল, আজ সেই সাপই পাকিস্তানকে ছোবল মারছে। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে পাকিস্তান নিজেই সেই গর্তে পড়ে ছটফট করছে। তো এখন বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত সেইটা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন।